বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। মানবদেহের ভরসার স্তম্ভ হলো আমাদের মেরুদণ্ড। তবে অনেক ক্ষেত্রে আমাদের মেরুদণ্ডটি স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা সরে দাঁড়ায় এবং যেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা স্কোলিওসিস বলে থাকি। তবে এই যে মেরুদণ্ডটি আমাদের স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা সরে যায়, তাতে করে আমাদের দৌড়ানো, স্বাভাবিক হাঁটাচলা কিংবা স্বাভাবিক মুভমেন্টে অনেকখানি জটিলতা দেখা যায়। তবে এই যে মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা দূরে এটি জটিলতা রোধে আমাদের কী কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ স্যার। খুবই চমৎকার একটি বিষয় নিয়ে শুরু করছি। মেরুদণ্ড তার স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা দূরে বা সরে গিয়েছে ডানে অথবা বামে, কি কারণে এটি হয়ে থাকে? ধন্যবাদ। আপনি ছবিতে যদি দেখেন যে মেরুদণ্ড, যে দেখেন যেটা মুভ করতেছে, সামনে থেকে কিন্তু আমরা সোজা দেখি, আর পাশের থেকে যখন তাকাবো কিছু জায়গায় সামনে বাঁকা, কিছু জায়গায় পেছনের দিকে বাঁকা। এটা হলো নর্মাল। এটার জন্যই আমরা স্বাভাবিকভাবে চলতে পারি। একদম সোজা থাকলে আমরা সামনে বাঁকা পিছনে বাঁকা এটা আমরা করতে পারতাম না। তো এটা আল্লাহ তাআলা এভাবেই তৈরি করছেন। এখন এই যে সামনে থেকে আমরা সোজা দেখি, কোনো কারণের জন্য একদিকে যদি বাঁকা হয়ে যায় সেটাকে আমরা স্কোলিওসিস বলি। সাধারণত জন্মগত কিছু ত্রুটি থাকে, যেমন এই কশেরও কাজে একটা একটা করে হয়, কোনো কারণের জন্য ধরেন আলাদা হলো না, 3-4টা একসাথে থেকে গেল, হয় অনেক সময় একটার অর্ধেক হলো, আর একটার 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ এরকম হলো। এরকম যদি হয়, যেটাকে আমরা বলি জন্মগত স্কোলিওসিস। আচ্ছা, এর অর্থ হলো যে মেরুদণ্ড যেভাবে তৈরি হওয়ার কথা ছিল, কশেরুকাগুলো ওইভাবে তৈরি না হওয়ার কারণে জন্য সে একদিকে হেলে গেছে। এটার সংখ্যা কিন্তু কম। বেশিরভাগ ক্ষেত্রে আপনি কোনো কারণ জানা যায় না। এটার সংখ্যা সবচেয়ে বেশি, যেটা আমরা বলি ইডিওপ্যাথিক আমাদের মেডিকেল ভাষায়। কোনো কারণ নাই কিন্তু বেঁকে যাচ্ছে। এটার সংখ্যা শতকরা 70টা। আচ্ছা আচ্ছা, অনেক বেশি। এটাকেই বলি আমরা অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস। অর্থাৎ এটা কিন্তু একদম বাচ্চা বয়সে হয় না, এটা হবে 10 বছর বয়স থেকে 18 বছর। আচ্ছা, এইটা হলো এই এআইএস বলে আমরা, যে 10 বছর বয়সের আগে থেকে স্বাভাবিক ছিল মেরুদণ্ড, কিন্তু হঠাৎ করে বেঁকে যেতে শুরু করেছে। আস্তে আস্তে কোনো কারণ নাই, বাবা মা জানেই না তার মেয়ের বা ছেলের এরকম হয়েছে, সে আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় এবং ডান দিকে বেশি বাঁকা হয়ে যায়। কার্ভটা হলো ডান, রাইট সাইডের কার্ভেচার বেশি হয় এবং আস্তে আস্তে দেখা যাবে তার হয়তো শোল্ডারটা একদিকে উঁচু হয়ে গেছে, পিঠটা উঁচু হয়ে গেছে, পেটটা একদিকে ঢুকে গেল, এবং এই যে আমরা নিতম্ব মনে হয় যে একদিকে উঁচু। অনেক সময় দেখা যাবে যে আপনার পাটা মনে হয় খাটো, হাঁটতে গেলে মনে একটা পা পুজো হয়ে হাঁটতেছে, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছে। এগুলো হলো আপনার বাহ্যিক। যদি ওই পেশেন্টটাকে সামনে আমরা ঝুঁকাই যে সামনে, তাহলে আমরা যদি সামনের দিকে থেকে মনে একদম এইরকম রিভাম বলি, তো এই ধরনের আপনার সমস্যা দেখা যাবে বাহ্যিকভাবে। সাধারণত কোনো ব্যথা থাকে না। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে রেয়ার, শতকরা 1% 2% ব্যথা থাকে। এই ব্যথাটা যদি হয় তখন বোঝা যাবে যে মেরুদণ্ড অনেক বাঁকা হয়ে গিয়ে মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের উপরে চাপ পড়ে এবং একটা পার্টিকুলার পয়েন্টে যদি চাপ লাগে একটা নার্ভে, তাহলে ওখান দিয়ে ব্যথা হয়ে ওই নার্ভ যেখানে গিয়ে কানেক্টেড সেখানে ব্যথা যাবে। তবে এটার সংখ্যা খুব কম, খুব রেয়ারলি অনেক বেশি বাঁকা হয়েছে দেখা যাবে তার অনেক সময় শ্বাসকষ্ট হয়, একটু হাঁটলেই তার মনে অক্সিজেন হাঙ্গার, সে মানে তার শ্বাস নিতে পারতেছে না। ক্ষেত্র বিশেষে দেখা যাবে সে অল্প একটু খেলে মনে অনেক বেশি খেয়ে ফেলছে, কারণ এত বাঁকা হয়ে আপনার ফুসফুসটাকে ছোট করে ফেলে একদিকে, পেটের মধ্যে চাপ, স্টমাক থেকে পুরো অ্যাবডোমেনের মধ্যে আপনার চাপ। যদি মহিলা হয়, মেয়ে মানুষ, ওদের অনেক সময় ধরেন অনেক বাঁকা, যদি নিচের দিকে বেশি বাঁকা থাকে, ধরেন ওই অবস্থায় তার বিয়ে হয়, পেটে যদি বাচ্চা হয়, তার কিন্তু তার এই জায়গাটা কঠিন হয়ে যায়। তো এতগুলো হলো প্রবলেম যা আপনার হলো এই স্কোলিওসিস যদি আপনার কারো হয়। ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একই রকম, তবে মেয়েদের
হলো পার্সেন্টেজ বেশি বেশি এই থাকে। রোগটা, হ্যাঁ। এবং স্যার আমরা বলছিলাম 10 থেকে 18 বছর বয়সে এটি হবার ঝুঁকি বেশি। সেক্ষেত্রে যদি এই সমস্যাটি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের তো প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেন না। তারা মনে করে এটি হয়তো শরীরের একটি অংশ এবং এটি হয়তো এভাবেই গঠিত হয়েছে যেহেতু, তাই কোনো চিকিৎসা পদ্ধতিতে যেতে চান না। এবং অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে সার্জারি করাবো, এটা তো অনেক একটি কষ্টসাধ্য বিষয়, বিষয়টি ভেবে কন্টিনিউ করতে থাকেন। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? দুটো জিনিস আমাদের দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, এটা ধরেন অনেক সময় প্যারেন্টসরা খুব একটা গুরুত্ব দেয় না। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মারা বাবারা ধরেন যখন একটু বড় হয় 13-14 বছর বয়সে, অনেক ক্ষেত্রেই একটু গ্রাম অঞ্চলে বা যারা একটু চায় যে না তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দেবো, তখন তাদের মাথা গরম হয়ে যায়, বাবা মা একদম মরিড হয়ে যায়। আচ্ছা। তার এটা মাথায় বোঝা, দেন একটা পারিবারিক, দেন সামাজিক, দেন জাতীয় পর্যায়ে প্রবলেম হয় যদি সেটা চিকিৎসাটা না করতে পারে। কারণ মনে করি যে এই মেয়েটা তো আমার আর বিয়ে হবে না, বাপ মার সবচেয়ে বেশি কষ্ট। তো আমাদের যেটা প্রেক্ষাপটে আমরা দেখি যে যারা একটু মানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদেরই এই ইনসিডেন্সটা বেশি। এবং হওয়ার পরে প্যারেন্টসরাই, মা সাধারণত আগে হলে এটা তার দৃষ্টিতে আসে মেয়েদের ক্ষেত্রে, এবং পরবর্তী সময় ধরে নিলে তারা চিকিৎসার জন্য আসে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। মজার জিনিস হলো এই বাঁকাটার একটা মেজারমেন্ট আছে, আমরা মেজার করে একটা অ্যাঙ্গেল দেয়, কবস অ্যাঙ্গেল, এক ভদ্রলোকের নাম অনুযায়ী। যদি এটা 20 ডিগ্রি বাঁকা, তাহলে এটা লিভ ইট অ্যালোন, এইভাবেই থাকবে। চলাফেরা, দৌড়াদৌড়ি, বাচ্চার কোনো রেস্ট্রিকশন নাই, সে দৌড়াবে, হাঁটবে, চলবে, সমস্ত কিছু করতে পারবে। কিন্তু যদি 40 ডিগ্রির মতো হয়, 20 থেকে 40 ডিগ্রি, তাহলে এই গ্রুপের যে বাঁকাটা, ওগুলো আমরা একদম ব্রেস বলি, খাসার মতো। আচ্ছা। এটা হলো কি, যেমন আপনি ছোটবেলায় একটা গাছ লাগালেন, গাছটা বাঁকা হয়ে গেল, ওই গাছটাকে আপনি ধরে যদি একটা স্টিক দিয়ে আপনি বেঁধে দেন, তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে সোজা হইতে থাকবে, কারণ নরম, টান দিলেই সে লকলকে। কিন্তু যদি এটা অনেক বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর টেনে সোজা করা যায় না। নিশ্চয়ই। যে কারণে যেন অল্প বয়সে যখন প্রাথমিক অবস্থায় জিনিসটির ট্রিটমেন্ট করাটা খুব বেশি যদি জরুরি। এই প্রাথমিক পর্যায়ে এরকম থাকে, তখন বাচ্চাদের মাসেলগুলোতে স্ট্রং না, জয়েন্টগুলোতে স্ট্রং না, হাড়গুলোতে শক্ত হয় না, সেই ক্ষেত্রে আপনি এরকম চাপ দিয়ে একদম আমরা ব্রেস বলি, আচ্ছা। বিভিন্ন রকমের ব্রেস সাপোর্ট, ওগুলো দিয়ে ওই যে গাছের স্টিকের মতো একটা মানে লাঠি দিয়ে বেঁধে দেওয়ার মতো, তাহলে কিন্তু আস্তে আস্তে অনেক সময় কারেকশন হয়ে যায়। স্যার এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে 10 বছর বয়সে একটি মানে একদম তরুণী বা তরুণ এই জটিলতায় আক্রান্ত হচ্ছে, এমন কি কোনো এক্সারসাইজ রয়েছে যেটি শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে এটিকে সোজা করা সম্ভব? আছে কিছু এক্সারসাইজের কিছু রুল আছে, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই যে এটা করলেই আপনার চলে যাবে। ব্রেস এক্সারসাইজ এই দুইটা মিলে আপনার অনেকটাই সাপোর্ট দেয়, কিছুটা কাজ আসে। তবে আপনার মুশকিল হলো কি, উঠতি বয়সের ছেলে মেয়েরা তারা অনেক সময় পড়তে চায় না, কারণ দেখতে একটু অসুন্দর, কি একটা খাঁচা লাগাইছে। এবং এদের সবচেয়ে বড় হইলো যে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, সামাজিকভাবে তারা একটু সেগ্রিগেটেড হয়ে যায়। যেমন খেলতে যখন যাবে, সে গেঞ্জিটা খুললেই তো দেখবে, অনেক সময় গেঞ্জির উপরেই দেখা যাবে সে বাঁকা। তখন ওই ছেলেগুলা, তার ফ্রেন্ডরা যখন তাকে টিস করে, বলবে, তারা কিন্তু আস্তে আস্তে সায় করে, তারা সমাজভাবে একটু আলাদা হয়ে যায়। সে খেলা মাঠে যেতে চাবে না, সে সবার সামনে যেতে চাবে না, নিজেকে সে লুকিয়ে ফেলতে চায়। এর হলো তার জন্য একটা বড় প্যারেন্টসরা খুব অরিড হয়, বাপ মার কাছে এটা খুব যে আমার বাচ্চাটা এরকম হয়ে গেল। তারা খুব মানসিকভাবে একটা যন্ত্রণায় ভুগেন। তবে 40 ডিগ্রির উপরে হলে তখন ছেলেকে সার্জারি করতে হয়। এবং এক সময় কিন্তু আমরা এই সার্জারি করতে পারতাম না। তখন আমি যদি 20 বছর 25 বছর আগের কথা চিন্তা করি, এই দেশে সার্জারি হতো না। যেমন আমাদের দেশে আমি মনে হয় প্রথম, নিজের কথা বলা যায় না, যে প্রথম স্কোলিওসিস সার্জারি শুরু করছি। এবং আমাদের স্কোলিওসিস এখন আমরা অনেক বেশি করি, এবং আমাদের সেন্টারে শুধু বাংলাদেশ না, অনেক সেন্টারে চেয়ে বেশি স্কোলিওসিস হয়। গতকাল আমি একটা স্কোলিওসিস করছি, এখন আমাদের এরকম 2টা ভর্তি করা আছে, অপারেশন হয়ে গেছে। এখন এই স্কোলিওসিস ধরুন অনেক সময়ের আমরা যখন আমার আজ থেকে 23 বছর আগে প্রথম আমি স্কোলিওসিস করছি, তখন ধরেন আমাদের অনেক কিছুই ছিল না। আর এখন আমাদের স্কোলিওসিস করার জন্য স্বয়ংক্রিয় যা আছে সব আছে, মানে অত্যাধুনিক প্রযুক্তি যা লাগে। কারণ এটার জন্য ধরেন আপনার সবচেয়ে বড় ভয় থাকে, এই অপারেশন করতে গেলে প্যারালাইসিস হয়ে যেতে পারে, সবচেয়ে ডেঞ্জারাস। এবং এটা আপনার ধরেন আমরা অপারেশন করার আগে রোগীর আত্মীয় স্বজনকে আমরা রিপিটেডলি বলি। তা আমরা আমাদের সেন্টারে এইটাকে যে কতটুকু আমি বাঁকাটাকে সোজা করব, এটা লিমিট আছে, যে একটা লিমিট পর্যন্ত গেলে প্যারালাইসিস হবেই। তো এটা বোঝার জন্য একটা মেশিন আছে, নিউরোমনিটর, অনেক দাম, এখন প্রায় 1 কোটি টাকা দাম। তো এই যে 1 কোটি টাকা দামের একটা মেশিন,
ওইটা আপনাকে গাইড করবে যে না তুমি এইটুকু যাও আর যেও না, এর চেয়ে বেশি মানে কতটুকু পর্যন্ত সোজা করা Right, সম্ভব হবে exactly. এটা শুধুমাত্র ওই রোগীটার শারীরিক কন্ডিশনের উপর এবং তার অবস্থার উপরে না ডিপেন্ড ওই করবে। অপারেশন নো, আমরা সে তো শারীরিকভাবে ফিট হ্যাঁ, হ্যাঁ, ধরেই হ্যাঁ। আমরা অপারেশন করতেছি। আচ্ছা। ডিউরিং সার্জারি আমরা কতটুকু বাঁকা সোজা করব, কতটুকু সোজা করলে তার প্যারালাইসিস হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। মানে তার ওইটা শারীরিক গাইড কন্ডিশন করা যাবে। কতটুকুকে পারমিট করবে এটার ওই উপর না ডিপেন্ড করে। মানে ওই যে আমরা মেরুদণ্ড বাঁকাটাকে সোজা করলে স্পাইনাল কর্ড স্নায়ুতন্ত্রের উপরে চাপ পড়তেছে, কতটুকু চাপ সে সহ্য করতে সহ্য পারবে করতে ওইটা পারবে। ডিটেক্ট করবে আপনার হলো নিউরো মনিটরিং। আচ্ছা। এটা খুব এবং এই ইম্পর্টেন্ট। নিউরো মনিটরিংটা বাংলাদেশের প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে মানে কাদের আক্রান্তের ঝুঁকি বেশি এবং সেক্ষেত্রে কখন চিকিৎসা করা জরুরি এবং কী কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, এবং আপনি বলছিলেন খুব চমৎকারভাবে যে বাংলাদেশে 3টে সেন্টারে খুব অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হচ্ছে এবং এর মাঝে আপনারটি উল্লেখযোগ্য। স্যার, একটু জানতে চাই আসলে অপারেশন প্রসিডিউরটা সম্পর্কে যদি একটু বলেন, এবং আপনারা তো নিয়মিত অপারেশন করছেন, এখনও রুগী রয়েছে আপনার সেন্টারে, এমনকি কোনো আমরা গল্প শুনতে পারি বা চিত্র দেখতে পারি যেখানে সফলতা রয়েছে? হ্যাঁ, যদি আমরা দেখি যে একটা ছবি যেমন একটা বাঁকা মেরুদণ্ড, আমরা নেক্সট স্লাইডে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মেরুদণ্ডটা কি থাকে। যেমন প্রথম যে ছবিটা দেখেন একদম স্ট্রেট সোজা, মাঝখানে যেটা ছবিটা দেন একদিকে বাঁকা হয়ে গেছে, ওই মেয়েটাকে যেটা আমরা বলছিলাম যে তাকে বাহ্যিকভাবে কী কী সমস্যা, শোল্ডারটা উঁচু, পেটটা একদিকে ঢুকে গেছে, আপনার নিতম্বটা একদিকে উঁচু হয়ে গেছে, এইটা হলো বাহ্যিক আপনার হইলো দেখতে তাকে এরকম লাগবে, অসুন্দর লাগবে। যদি আমরা এর পরের স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন যে এই মেয়েটা একটা ছোট মেয়ে কেমন বাঁকা হয়ে গেছে, একদম হেলে গেছে, এবং দেখেন আপনার সামনে যখন ঝুঁকছে দেখেন পিঠটা একদিকে উঁচু। কারো বাবা মা বা এই বাচ্চা কখনো চাবে না যে আমাকে দেখতে অসুন্দর লাগবে। একদমই তাই। এখন এই বাচ্চাটাকে যদি আমরা এক্সরে করি তাহলে আমরা দেখবো নেক্সট স্লাইডে গেলে, এখন দেখেন আপনি প্রথম এক্সরেটা আপনি দেখেন কিভাবে বাঁকা হয়ে গেছে, যেটা মেরুদণ্ড সোজা থাকার কথা আমরা ছবিতে দেখলাম, পুরোটা বেঁকে কিন্তু গেছে। পুরাটা এক জায়গায় বাঁকা না, একদম নিচের থেকে নিতম্ব থেকে শুরু করে একদম পিঠের মাঝখান আবার বুকটা ধরে বাঁকা হয়ে একদম ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তার মানে এটা আমরা দুইটা বড় বড় মেজর কার্ভ। আচ্ছা। এখন দেখেন এটাকে যখন বাম দিকে ডান দিকে হেলছে তাতে খুব একটা তার কারেকশন হয় নাই, তার মানে এটা অনেক শক্ত স্ট্রাকচারাল। এটাকে আমরা যতই ব্রেস দেই, যতই এক্সারসাইজ করি, কখনো এটা সোজা হবে না, সেই জন্য এটাকে সার্জারি করতে হয়। নেক্সট স্লাইডে যদি যাই তাহলে আমরা সিটি স্ক্যান করি, অনেক সময় বুঝতে পারে রুগীরা, দেখেন যে ডান দিকে যেগুলো আছে আমাদের পাশে সেগুলো কিন্তু একদমই বোঝা যায় মেরুদণ্ড কোথায় কোনটা কিভাবে বাঁকা হয়ে গেল। এইটা আমাদেরকে গাইড করে সার্জারির জন্য। নেক্সট স্লাইডে যদি যাই যে আমরা কি করি, দেখেন এটা কিন্তু সার্জারি করার পরে। হ্যাঁ, এখন প্রথম দিকে যে ছবিটা দেখেন ওর ড্রেস পরা, ওইটা দেখেন একদিকে মনে হয় যে নিচু, একদিকে উঁচু, কিন্তু সার্জারি করার পর সেটা অপোজিট, অনেকখানি কারেকশন হয়ে গিয়েছে। অলমোস্ট না, মাঝখানটা আপনি মাঝখানে ছবিটা একদম 100% একদম পুরোটাই। হ্যাঁ, এখন যদি আমরা নেক্সটে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কি করলাম। নেক্সট সামনের দিকে, হ্যাঁ এইটা দেখেন, এখন মেরুদণ্ডের অবস্থা দেখেন টোটালি স্ট্রেট, বাহ, এর কোনো কোথাও আর বাঁকা নাই, এবং শোল্ডার দিকেও ব্যালেন্সড। এবং যদি আমরা এর পরের স্লাইডে যদি যাই তাহলে আমরা কম্পেয়ার করতে পারি যে দেখেন যে প্রথম স্লাইড ছবিটা দেখেন যে সে তার ডান দিকে উঁচু হয়েছিল, এখন কিন্তু ডান দিকে বরং মনে হয় যে নিচু, আসলে এটা ব্যথার জন্য ছবিতে, এক্সরে না। তাহলে আমরা ওই যে দেখেন পেট এবং হাতের মাঝখানে জায়গাটা একদিকে কম একদিকে বেশি ছিল প্রথম ছবি, দ্বিতীয় ছবিটা টোটালি নরমাল, ইকুয়াল ডিসটেন্স একদমই। আর এখন এক্সরে যদি আসেন, প্রথম এক্সরেটা আপনি দেখেন কেমন বাঁকা, একদমই বেঁকে আছে, একদম। এবং অপারেশন করার পরে পুরোটা সোজা। দিস ইজ দ্য ডিফারেন্স। কাটতে হয়, অনেক একটু লম্বা কাটতে হয়, বাট এগুলো সেলাই থাকে না, আমরা স্টেপল করে দেই, অনেক সময় কসমেটিক স্টিচ দেই, সুতরাং আপনার সাকসেস রেট অনেক অনেক বেশি। আচ্ছা, আমাদের তো প্রায় আমাদের ওই সেন্টারে প্রায় নিয়ার টু 300 অপারেশন হয়ে গেছে পর্যন্ত, এবং এত বড় বড় অপারেশনগুলো, এত বেশি পরিসংখ্যান, তার মানে বাংলাদেশে অনেক তরুণ তরুণী স্কোলিওসিসে আক্রান্ত। অনেক। আমাদের দেশে ধরেন আসলে আমরা বলি যেটা হলো স্ক্রিনিং সিস্টেম,
যে এটা থাকা খুব দরকার। যেমন ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করি, অন্যান্য ক্যান্সার অনেক রোগের জন্য আমরা স্ক্রিনিং করি। আমাদের কিন্তু এই যে মেরুদণ্ড বাঁকা, এগুলো ধরেন স্কুল কলেজ উঠতে বসে ছেলে মেয়েদের এর কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম থাকা উচিত, এবং এটা একটা জাতীয় পর্যায়ে থাকলে বরং সুবিধা। আর্লি স্টেজে যদি শনাক্ত হয় তখন হয়তো বা অপারেশন পর্যন্ত যেতে হবে না। স্যার একটু জানবো, যারা অপারেশন পর্যন্ত পৌঁছে যায় এবং অপারেশন করার পরবর্তীতে একটু ছোট বাচ্চা কিন্তু অপারেশনটা করাচ্ছে অলমোস্ট 10 বছর 13 বছর, এবং পরবর্তীতে সুস্থ স্বাভাবিক জীবন কতটুকু করতে পারে এরা? 100% করতে পারে। আচ্ছা, যদি কোনো ধরনের কমপ্লিকেশন জটিলতা না হয় অপারেশনের পর তাতে তো অসুবিধা নেই। কিছু কিছু ক্ষেত্রে যেটা থাকে, অনেকে মনে করে যে এত বড় জায়গা আমরা স্কুল আগায় দিলাম, তাতে নর্মাল লাইফে কোনো সমস্যা নেই। আমাদের তো আমি তো বললাম 23 বছর ধরে আমরা করতেছি, অনেকের মেয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ঘর সংসার করতেছে, দৌড়াদৌড়ি কাজ নর্মাল লাইফ লিড করতেছে। মানে পুরো একটি মেরুদণ্ড জুড়ে অনেকগুলো স্ক্রু লাগানো, এবং এটা সারা জীবন ক্যারি করবে? হ্যাঁ, ক্যারি করবে। আচ্ছা, এবং পরবর্তীতে আবারও বাঁকা হয়ে যাওয়ার সংখ্যা কতটুকু? যদি কোনো কারণের জন্য ধর আমরা ফেল বলি, ধরেন সব সার্জারি 100% সময় ফেল মানে সাকসেস হয় না, ধরেন সে কোনো বড় ধরনের ঝাঁকি লাগলো, অ্যাক্সিডেন্ট হইলো, তার অনেক সময় কিন্তু এই ইমপ্ল্যান্ট মানে ছুটে আসতে পারে, ভেঙে যেতে পারে। ইন এডিশন এটা তো একটা ফরেন জিনিস, বাইরের জিনিস, এই জিনিস তার শরীরের মধ্যে রিয়াকশন করতে পারে। যদি এই রিয়াকশন করে, ইনফেকশন, রিয়াকশন মানে ইনফেকশন, এগুলোর ধরেন হলো এক ধরনের কমপ্লিকেশন। এছাড়া ধরেন যখন এটা স্যুট করে যায়, কোনো ইনফেকশন নাই, ধরেন এটা একটা শরীরের একটা অংশ, আপনি কখনো বুঝতে পারবেন না যে আমার পিঠে এত কিছু লাগানো হচ্ছে, কারণ এগুলো এতগুলো স্ক্রু রড দেখলে কিন্তু খুবই হালকা। কারণ এই জিনিসগুলো অনেক কস্টলি, মানে এটা অনেকটা, এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, এটা স্বর্ণের দামের মতো, এবং এটা কিন্তু খুব হালকা। আমরা বলি অ্যালয়, মানে অনেকগুলো মেটালের মানে মিক্সড করা অ্যালয়, যে কারণের জন্য এটা খুবই লাইটার। একটা লোহার যেমন ওয়েট, ধরেন এই একটা স্ক্রু যদি আমি লোহা দিয়ে করলে এর ধরেন প্রায় 5 ভাগ 6 ভাগের 1 ভাগ হলে এটার ওয়েট এত হালকা। সেজন্য রোগীরা বা আপনি যদি মনে করেন যে ওয়েট মানে অনেক বেশি, এটা লোড নট দ্যাট, এটা খুবই হালকা, এবং এগুলো যেহেতু দাম বেশি শরীরের মধ্যে সহসা রিয়াকশন করে না। আচ্ছা আচ্ছা, তার মানে খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারে অপারেশন পরবর্তী জীবনে। তার মানে যে কোনো একটা ব্যক্তি, একজন তরুণ তরুণী, তাদের অভিভাবকরা শঙ্কিত হবার কিছু নেই। জটিলতা হলে অবশ্যই দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাওয়াটা একান্তই কর্তব্য। স্যার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, আপনার কন্যা কিংবা সন্তান কিংবা ছেলে যে কেউ যদি এই জটিলতায় আক্রান্ত হয়ে থাকে, তবে অবশ্যই দ্রুত সময়ের মাঝে এই বিষয়টিকে শনাক্তকরণ করি, এবং প্রাথমিক অবস্থায় আপনারা যদি চিকিৎসকের কাছে যান, তবে কখনোই সার্জারি একমাত্র অপশন নয়। এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কিংবা আপনার একটুখানি সচেতনতাই পারে আপনার সন্তানটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।